তো গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দেখো, সবাই যখন ঘুমোচ্ছে তখন বেরিয়ে গেছি আবার নতুন কাজের উদ্দেশ্যে রায়গঞ্জ। এমার্জেন্সি একটা প্রবলেম হয়ে গেছে, এমন প্রবলেম যে ওখানে কারোর দ্বারাই সম্ভব হবে না, তাই বেরিয়ে যেতে হচ্ছে। এই যে আমাদের এখান থেকে একটা শিলিগুড়ি বাস ছাড়ে, এই বাসটা ছাড়বে তোমার হচ্ছে 5টার সময়, তাই উঠে চলে এসেছি। উঠেছি তো 3:30টার সময়, বাট তোমার এখন বাজে 4:34, টাইম আছে এখনও। বাস স্ট্যান্ডে এসে বসে আছি, কারণ মিস করা যাবে না কোনো মতেই। সুস্থভাবে নিয়ে গেলে যাব। অনেকে বলে যে ভাই তোদের কাজটা খুব আরামের, খুব সুখের কাজ, কিন্তু কেউ এটা জানতে চায় না যে জার্নি করাটা কতটা কষ্টের। জার্নি করে কাজ করা, তারপরে আবার রিটার্ন আসা। তো মানে 2 দিন পর 3 দিন পর হয়তো বাড়িতে দেখতে পাই, কিংবা হয়তো 7 দিন পর 10 দিন পর, তখন বলে যে তোদেরই জীবনটা ভালো ভাই, 2 দিনের পর 1 দিন কাজ করে আসছিস, বাড়িতে থাকছিস। কিন্তু অ্যাকচুয়াল কতটা যে কষ্ট করতে হয় সে যে করে সেই জানে। তো আশা করি তোমরাও জানো, এই ফিলিংটা বুঝতে পারবে যে সকাল সকাল কতটা কষ্ট হয় উঠতে ঘুম থেকে, তারপরে উঠে আবার এই যে এই দিক থেকে যাওয়া, ওখানে গিয়ে কাজ করা, তার উপরে পরিবারের লোককে খুশি রাখার জন্য এত কিছু করার জন্য ঘুম স্যাক্রিফাইস করে কাজ করে, তাও পুরুষ মানুষ কোনো ফ্যামিলি থেকে ন্যূনতম সম্মানটুকুও পায় না। তো সবার কথা বাদই দাও, নিজের স্ত্রী কিংবা যা মহিলাদের কাছেও তো সেসবের কাছে সম্মানের কোনো দামই নেই। ডিরেক্ট বলে দেয় কী করেছে আমাদের জন্য। তবে পুরুষের জীবন এটাই ভাই, এইভাবেই চলতে হবে। তো দেখো, বললাম যেটা বলার, কারণ পুরুষ মানুষের পরিবারের দায়িত্ব সবার বেশি, তারপরে যদি হয় সেটা বাড়ির বড় ছেলে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাগরদিঘি বাস স্ট্যান্ড। এই যে এটা সাগরদিঘি থেকে শিলিগুড়ি তোমার কালকে রাত্রে হয়তো এসে পৌঁছেছে, আজকে সকাল 5টার সময় ছেড়ে চলে যাবে। তো যদি জ্যাম না থাকে তাহলে রায়গঞ্জে তোমার পৌঁছে যাবো 10টার দিকে। ফাইনালি বাসের উপরে উঠে বসে গেছি। তো সিট পুরো ফাঁকা, লোক সেরকম কেউ নেই, বুঝতেই পারছো, একা বসে আছি বাসের উপরে। তবে এখান থেকে ছাড়তে 5টার সময় ছাড়বে। এই যে দেখো বাস স্ট্যান্ডে এসে একটু দাঁড়িয়েছে, চাটা হয়তো খাবে সামনে গিয়ে, তারপরে ওখান থেকে সোজা ছেড়ে চলে যাবে। দিয়ে তোমার এখান থেকে ছেড়ে রতনপুর, তারপরে মোরগ্রাম, দিয়ে তোমার হচ্ছে সে উমরপুর, এই জায়গাতে দাঁড়াবে। এই যে দেখো সাগরদিঘি বাস স্ট্যান্ড ছাড়লো এইমাত্র। তো বাসে যেতে হচ্ছে, তার কারণ একটু মানে অন্যরকম আমার সমস্যা আছে। ট্রেনে এমন একটা জিনিস আছে যেটা ট্রেনে নিয়ে যাওয়া সম্ভব না। কেউ খারাপ ভেবো না ভাই, ওয়েল্ডিংয়ের কাজ করতে হয় তো ওয়েল্ডিংয়ের সামগ্রী থাকে, তো ট্রেনে তো এইসব জিনিস বারণ আছে, যার জন্যে বাসে নিয়ে যেতে হয়, বুঝতেই পারছো। এটা হচ্ছে আমাদের সাগরদিঘির পিডব্লিউডি মাঠ, আর সামনে দেখো নদী, কিন্তু নদীতে কচুরিপানায় ভর্তি হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। তো সকালে ভাই এই যে আবহাওয়াটা না খুব সুন্দর লাগে, এত সুন্দর আবহাওয়া আর কোনো টাইমে পাবে না, এই সকালবেলাতেই পাওয়া যায়। এই যে দেখো, এটা সাগরদিঘি ছেড়ে এসে রতনপুরের রাস্তা এটা, আর কিছুক্ষণের পরে হয়তো রতনপুর পৌঁছে যাবো, দেখতেই পাবে তোমরা। তো আজকে ঘুম থেকে উঠেছিলাম তো প্রায় 3টে 3:30টার দিকে, উঠে মুখ চোখ ধুয়ে তারপরে কাপড় টাপড় রেডি করে ব্যাগ রেডি করে যেতে হচ্ছে। আর ওখানে যাওয়ার কারণ হচ্ছে যে রায়গঞ্জে একটা এয়ার কম্প্রেসার, যারা হসপিটালে কাজ করো তারা জানবে, এয়ার কম্প্রেসারের পাইপ খুলে পড়ে গেছে। তো সেইটাকে ফিক্স করতে হবে, আর একটা লিকেজ আছে সেইটাকে ঠিক করে দিতে হবে, এইটুকুই কাজ আছে। তো একটা ফ্লেক্সিবল পাইপ লাগানো আছে, কিন্তু ওইটা হবে কি না জানি না, পর্যাপ্ত পরিমাণে মাল নেই, সে সময়টুকুও পাইনি মালটা নেওয়ার জন্য, বুঝতেই পারছো। তো এই যে দেখো রতনপুর ছেড়ে চলে এলো আমাদের বাস। এবার রতনপুর তোমার নেক্সট অফিস হচ্ছে এই মোরগ্রাম। এই যে দেখো সামনে মোরগ্রামের একটা তোমার রামপুরহাট হয়ে দুর্গাপুরের লাইন বেরিয়ে গেছে। এটা NH-60 ছিল, এখন হয়তো কমেছে কিনা জানি না। এই যে এটা NH-60 সামনেরটা, আর সোজা আমাদের শিলিগুড়ি রোড বেরিয়ে যাবে NH-12। তো ভাই এটা অনেক ডেঞ্জার জোন, 3মুখী রাস্তা, এটা 3 দিকে মেন লাইন কানেকশান হচ্ছে। হ্যাঁ, তো বুঝতেই পারছো। এই যে দেখো ফাইনালি আমাদের বাস মোরগ্রাম এসে পৌঁছে গেছে। তো আজকে তো আর রিটার্ন করতে পারবো কি না জানি না, সম্ভব হবে না মনে হয়, কারণ এতটা বাস জার্নি করে ওখানে কাজ করে শরীর প্রচুর ক্লান্ত হয়ে যায়। তো আজকে না পারলে কালকে আপাতত চলে আসবো বাড়ি, আজকে আপাতত ওখানে গিয়ে কাজটা করতে হবে। এই যে দেখো ফাইনালি উমরপুর পৌঁছে গেছে। উমরপুর ভাই ফাঁকা লাগছে কেন, তার কারণ হচ্ছে এখানে ব্রিজ হওয়ার একটা রোড স্যাংশন হয়েছে, যার কারণে আশপাশে সবগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তো দেখো এই যে উমরপুর ছেড়ে তো চলে এলাম, কিন্তু ভাই ফারাক্কা ঢোকার আগে ভাই প্রচুর জ্যাম। এই যে দেখো
প্রত্যেক দিন জ্যাম হচ্ছে। আগে একবার ট্রেন জার্নি করেছিলাম, তখনও ট্রেন থেকে দেখতে পেয়েছিলাম যে অনেক লম্বা জ্যাম ছিল। এখন বাসে আসছি, তাতেও জ্যাম দেখতে পাচ্ছি। এত জ্যাম হচ্ছে যে বলে বোঝাবার নেই, বুঝতেই পারছো। এতটা জ্যাম হলে মানুষ অসহ্যকর হয়ে পড়বে। বাস আগাচ্ছে তো আগাচ্ছেই, বিরক্ত লেগে উঠলো, তার জন্য ঘুম থেকে উঠে হামে উঠতে লাগলো। বুঝতেই পারছো, এই যে বাস টুকটুক টুকটুক করে হচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, প্রায় 2-2.5 ঘন্টার উপর জ্যামে ফেঁসে আছি। এই যে দেখো, এখনও কন্টিনিউ বাস দাঁড়িয়ে আছে। আমরা তো রং সাইডে ঢুকে এগোচ্ছিলাম, কারণ ওই সাইডে তো গাড়ি এগোচ্ছেই না, দেখতেই তো পাচ্ছ, পুরো চাকা জাম হয়ে আছে। এত জ্যাম ভাই, যেটা তোমার ফারাক্কা ব্রিজের পাশে যে NH-12 তোমার ওই ব্রিজটা তৈরি হলো, সেটা চালু করার পর আবার বন্ধ হলো কেন জানি না। বাসে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত। এই যে দেখো ফারাক্কা ব্রিজের আগে, কিন্তু তা সত্ত্বেও রাস্তা ভাই অনেকটা জ্যাম আছে। আর ভাই শরীরটা ক্লান্ত লাগছে, ঘুম ঘুম লাগছে, কিন্তু কি করব, ঘুমেও শান্তি হচ্ছে না, গরম লাগছে বাস দাঁড়িয়ে থাকলে। বুঝতেই পারছো, এখন গরম তো আর কম না, তাই না? এই সময় এতটা গরম যে বলার নাই। যারা বাইরে কাজ করছে তারা ভালো জানে যে কতটা গরম হবে। এই যে দেখো ফারাক্কা রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি ফাইনালি। এই সামনে ফারাক্কা রেলওয়ে স্টেশন। তো বাসের জন্য খুব একটা দেখাতে পাচ্ছি না, তো বাদ দাও, ফারাক্কা ব্রিজটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখো ফারাক্কা ব্রিজের ওপর উঠলাম অনেক জিল্লতি করে। ভাই এত জ্যাম, এত ওই গাড়ি এই রং সাইড ভরে আর অন্য দিক দিয়ে এসে ফারাক্কা ব্রিজের ওপর উঠলাম। ফারাক্কা ব্রিজ, এই যে সামনে এটা দেখতে পাচ্ছি, এটা সুয়েজ খাল। ওই তোমার হুগলি নদীতে এই প্রেসারটা ফেলে পলি জমছিল, ওই পলিটাকে কাঁচরাগুলোকে ঠেলে ফেলে দেওয়ার জন্য এটা বানানো হয়েছিল ওই পাশে। আর এটা তো সামনে ব্যারেজ। এই যে দেখতে পাচ্ছি 1 নম্বর 2 নম্বর স্টার্ট হয়ে গেছে। টোটাল 110টা গেট আছে। যারা ভ্রমণ করেছে তারা তো দেখেছে অবশ্যই, 110টা গেট। এই একটাই ব্রিজ যেখানে দুটো আপ অ্যান্ড ডাউন রেল লাইন আছে, আর হচ্ছে তোমার আপ ডাউন লরি আর বাস চলে এই একটাই ব্রিজে। তো প্রচুর লোড হচ্ছে, যার কারণে সামনে ব্রিজ হচ্ছে। ওই ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে না হয়নি এখনও জানি না। চালু হয়েছিল একবার দিয়ে আবার বন্ধ করে দিয়েছে। তবে ওটা চালু হয়ে গেলে এটার উপরে অনেকটা চাপ কমে যায়, আর আমাদেরও সুবিধা হয়, এত জ্যাম সহ্য করতে হয় না। কারণ প্রচণ্ড জ্যাম লেগে থাকে, কখন লরির নো এন্ট্রি আছে, কখন কি আছে বলে জ্যাম লাগিয়ে রেখে দেয়। বুঝতেই পারছো, আমাদের মতো যারা অফিসিয়াল কাজ করে তাদের প্রচুর হ্যারাসমেন্টে পড়তে হয়। কারণ বাস জার্নি ছাড়া তো ট্রেনে সবাই জার্নি করে না, তাই না? বাসে করেও করে অনেক লোক, কিন্তু এই যে এই সব অসুবিধার জন্য মানুষের গন্তব্যে পৌঁছাতে লেট হয়। এগুলো সরকারের নজরে দেওয়া উচিত, বুঝতেই পারছো। তবে ফারাক্কা ব্রিজের সিনটা দেখো তোমরা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ দূর দূরান্ত জল, কোনো ওই পার দেখা যাচ্ছে না, মনে হচ্ছে সমুদ্রতে এসছি। এই যে দেখো বাস যাচ্ছে। তো ফাইনালি এই যে দেখো, দেখতেই পাচ্ছ ওই ব্রিজটা তৈরির কথা বলছিলাম, কিন্তু ওইদিকে ব্রিজ তো ভাই এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। আর ওই ব্রিজটা কমপ্লিট হলে মনে হয় এত সমস্যায় মানুষকে পড়তে হয় না। ওই ব্রিজটা কমপ্লিট কবে হবে, কবে যে রানিং করে দেবে পাবলিকের জন্য জানি না। আজকে এতদিন ধরে কাজ চলছে। এই যে দেখো, এর আগে যে ট্রেনটা জার্নি করেছিলাম নবদ্বীপধাম বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস, সেই ট্রেনটা ফারাক্কা ব্রিজ ক্রস করছে, দেখতেই পাচ্ছো। এই ট্রেনে করে গেছিলাম। এই ট্রেনে করে গেলেই সুবিধা হয়, কারণ এই জ্যামে পড়তে হয় না। ডিরেক্ট মালদাতে নেমে ওখান থেকে বাস পাওয়া যেত। তখন তো ভোটের জন্য বাস পাইনি, এখন বাস পেয়েছিলাম, ওই জন্য আর ট্রেনের জন্য জঙ্গিপুর যাইনি। আর যাওয়া হতো না, তার কারণ আমার কাছে ওয়েল্ডিংয়ের সামগ্রী ছিল, যেটা ট্রেনে অ্যালাউ নেই। এই যে দেখো আর একটা ট্রেন ঢুকে গেল, এটা হচ্ছে তোমার আগরতলা কলকাতা গরিবরথ এক্সপ্রেস, এই ট্রেনটা, যেটা ফারাক্কা ব্রিজ ক্রস করছে, দেখতেই পারছো। তো দুটো ট্রেনের ক্রসিং হয়ে গেল। দেখো ভাই, ট্রেনের তো কোনো ব্যাপার না, নিজের নিজের রুটে চলে যাচ্ছে আসছে, কিন্তু আমরা যে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েছি, আগাবার কোনো নাম নেই। কি আর বলবো তোমাদের, ফারাক্কা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, এত জ্যাম। এর আগেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম কতটা জ্যাম আছে। আমি বাধ্যতামূলক হয়ে গ্রুপে লিখতে, আমাদের হসপিটালে গ্রুপে লিখতে বাধ্য হয়ে যে আমি জ্যামে আটকে আছি, আমার পৌঁছাতে একটু লেট হবে। কারণ 2 ঘন্টার ওপর হয়ে গেছে, এখনও পর্যন্ত ফারাক্কায় পার করতে পারিনি। যেখানে সকাল 7:30 8টার মধ্যে মালদা বাস স্ট্যান্ড ঢুকে যায়, গৌড় মালদা বাস স্ট্যান্ড, সেখানে কিন্তু এখনও পর্যন্ত পৌঁছাতে পারিনি। এই যে দেখো ফাইনালি আমাদের জ্যামটা একটু হলেও ছেড়েছে, আমাদের বাসটা চলছে। তো অনেকটা
বিরক্তও লাগছে, কি বলবো আর, এত বিরক্ত কোনো দিন হয়তো লাগেনি, এই প্রথম এত বিরক্ত লাগছে, বুঝতেই পারছো। এই যে দেখো আবার চলে এলো ফাইনালি, আর কিছুটা হলে আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করে যাব। তো দেখতে পাচ্ছ ওই পার দেখা যাচ্ছে মোবাইলে, ওই পারটা বেশি দূর নয় আর। তবে এই যে ফারাক্কা ব্রিজের ওপরে সেটগুলো আছে, সেখানে সিআইএসএফের জওয়ান থাকে। তো রেকর্ডিং যদি তোমরা কেউ ছবি মুভি তোলো তো খুব সাবধানে ভাই, নেমে তো কাউকে তুলতে দেবে না, চিল্লাবে। তো যতটা পারো সাবধানে করো, তাই না। এই যে দেখো ফারাক্কা ব্রিজের এইটা হচ্ছে তোমার 99 নম্বর গেট, 96 নম্বর গেট। এরপরে তোমার হচ্ছে 14টা মতো গেট আর বাকি রয়েছে, তারপরে আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করে যাব। অনেকটা সুবিধা হচ্ছে আমাদের এখান থেকে। আর মিডিলে তোমাদেরকে ধুলিয়ান দেখাতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম, চরম ঘুম ছিল। যেখানে আমার রায়গঞ্জ পৌঁছানোর কথা ছিল হয়তো 10টার মধ্যে, 9:30 10টার মধ্যে, সেখানে একটাও বেজে যেতে পারে, দুটো বেজে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই এখনও পর্যন্ত। তো সেই রকম অবস্থা, ওখানে গিয়ে যে কাজটা করব, কখন হবে সেই চিন্তায় মাথায় ঘুরছে, কারণ ওটা প্রচুর প্রেসারাইজ আছে, বুঝতেই পারছো। তো ফাইনালি এই যে দেখো আমাদের বাস তোমার টোল ট্যাক্সি এসে দাঁড়িয়ে গেছে ফারাক্কা ব্রিজ ক্রস করার পর। তো এখানে টোল ট্যাক্সে দাঁড়িয়ে আছি, এখান থেকে সোজা বেরিয়ে তোমার সোজা মালদা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাব। দেখতেই পাচ্ছ এই যে এটা হচ্ছে টোল ট্যাক্স। এগুলো ভাই প্রত্যেক 100 কিলোমিটারের মধ্যেই টোল ট্যাক্স আছে, এত টোল ট্যাক্স কেন জানি না। এই যে দেখো আমাদের বাস আবার পুনরায় স্পিড ধরে নিয়েছে। তবে আমি যে বাসে তোমার জার্নি করছি সেটা হচ্ছে NBSTC সরকারি বাস। এই যে দেখো এটা কালিয়াচক মালদা, কালিয়াচক পৌঁছে গেছি ফাইনালি অনেকক্ষণ পর। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা, 9:30। তো 2 ঘন্টা উপরে লেট, এখন কালিয়াচক পৌঁছলাম। এরপরে নেক্সট হচ্ছে তোমার মালদা বাস স্ট্যান্ড। এই যে দেখো ফাইনালি মালদা বাস স্ট্যান্ডে চলে এসেছি, নেমে দাঁড়িয়ে আছি, কারণ এর আগে অনেকগুলো শিলিগুড়ি রুটে বাস আছে। এই যে আগে এখানে ক্যান্টিন ছিল না, এই ক্যান্টিনটা নতুন খুলেছে, যেখানে খাওয়া দাওয়া করলাম, খাবারটা বেশ ভালো, রুটি আর তরকারি দিয়েছিল, কিন্তু বেশ ভালো বানিয়েছে। এই যে এটা বাস স্ট্যান্ড, মালদা বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছ পরপর বাস আছে শিলিগুড়ি, হলদিবাড়ি, বালুরঘাট, এখান থেকে সব রকমই NBSTC ছাড়ে। তো আমাদের তো এটা না, ওই যে ওইটা আমাদের বাস, আর তার সামনেগুলো সব পরপর লাইনে আছে, তো ওরা ছাড়বে তারপর আমাদের যাবে, অনেকটা সময় লাগবে। মালদাতে দাঁড়িয়ে আছি, কী করবো, খাওয়া দাওয়া করে ঘুরে বেড়াচ্ছি নিচে, বাসের ওপরে তো থাকা যাচ্ছে না, এত গরম। এই যে দেখো ফাইনালি আমাদের বাস মালদা ছেড়ে তোমার মেডিকেল কলেজের দিকে এগোলো। এই যে দেখো সামনেই মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এইটা দেখতেই পাচ্ছ। এখানে নর্থ বেঙ্গলের মধ্যে তোমার এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর মালদা যদি বলো, তাহলে মালদায় সবথেকে বড় হসপিটাল আছে, এর তুল্য বড় হসপিটাল আর কোনো ডিস্ট্রিক্টে নেই 3টের মধ্যে। মুর্শিদাবাদে তবু একটা আছে, কিন্তু রায়গঞ্জে থাকলেও রায়গঞ্জে এতটা বড় হসপিটাল না, এতটা বড় মেডিকেল কলেজ না, ওখানে ডাক্তারের খামতি রয়েছে, এর আগে অনেকবার দেখা হয়েছে, অনেক ডাক্তারি ঘাটতি আছে ওখানে, যার জন্য মালদা রেফার করে দেয় অনেক পেশেন্টকে, না হলে শিলিগুড়ি। তো এই যে দেখো এটা আমাদের তোমার মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা পার করছি ফাইনালি। এরপরে তোমার হচ্ছে রথবাড়িতে গিয়ে হয়তো 2-4 মিনিট দাঁড়াবে, তারপরে ওখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে সোজা। এই যে দেখো চলে এলাম রথবাড়ি, এই যে তোমার এটা রথবাড়ির আগের দৃশ্য। এই যে দেখো মালগাড়ি যাচ্ছে, ফাইনালি আমাদের বাস রথবাড়ির চলে এসছে। এই যে দেখো রথবাড়ি, এটা তোমার ব্রিজ, এখান থেকে মালদা রেল স্টেশন ও ভেতর দিকে চলে যাচ্ছে, এদিকে তোমাদের মালদা কোর্ট, আর সোজা চলে যাচ্ছে শিলিগুড়ির রাস্তা। এই যে দেখো দেখতেই পাচ্ছ, সেটা মালদার হচ্ছে তোমার ভাইরাল যে ডিজাইন নতুন করেছিল বলছিল এইটা। আর এই যে দেখো ব্রিজটা ক্রস করলাম ফাইনালি, এইটা রথবাড়ি, এইটা সোজা মালদার রেল স্টেশনের দিকে চলে গেছে এই রাস্তাটা। আর এই যে দেখো এখানে আমাদের বাস 4-5 মিনিটের মধ্যে জন্য দাঁড়াবে, তারপরে ছেড়ে চলে যাবে সোজা। এই যে দেখো পরপর বাস দাঁড়িয়ে আছে, এগুলো প্রাইভেট, সামনেরটা NBSTC নর্থ বেঙ্গল, এটা মনে হয় বালুরঘাট। এই যে এখানে আমাদের বাস দাঁড়াবে 2-4 মিনিট। তো দেখো এই যে আমাদের বাস দাঁড়িয়ে গেছে, তবে ভাই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখো এই যে NBSTC বাসের সঙ্গে হয়েছে, বাট মানে ধাক্কা মেরে হয়তো উল্টে দিয়েছে,
যার জন্য গ্রামের লোকগুলো ক্ষোভ দেখাচ্ছে। ড্রাইভারের আর খালাসির তো কোনো ক্ষতি হয়নি, কিন্তু তোমার পেঁয়াজ ছিল, পেঁয়াজ লোড ছিল, সেই পেঁয়াজের গাড়ি উল্টে গেছে। এই যে দেখো, দেখতেই পাচ্ছ লোকগুলো খুব ক্ষিপ্ত হয়ে আছে। এই যে দেখো সামনে প্রচণ্ড চেঁচামেচি করছে, রাগারাগি করছে। এই যে দেখো সবাই তাকিয়ে দেখছে। তো কিছু লোক বললো যাও আগাও, বেরিয়ে চলে যাও। ওই জন্য বাসওয়ালা আগিয়ে নিয়ে চলে গেল সোজা। এই যে দেখো, হতে পারে কারো না কারোর ভুল আছে, কার ভুল জানি না। এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ইটাহার বাস স্ট্যান্ড। ইটাহার ঢুকে গেলাম, ফাইনালি পৌঁছে গেলাম। এই যেখানে ঢোকার কথা ছিল তোমার সকাল 9টার মধ্যে, সেখানে প্রায় 1টা বেজে গেছে। ইটাহারে কতটা লেট তাইলে ভাবো। 10টার মধ্যেও যদি ধরি তাহলে বা 11, 12, 1, তোমার 3 ঘন্টার ওপর লেট হয়ে গেছে জ্যামের জন্য। এত জ্যাম ছিল। খালাসি যে ছিল সে তো বিরক্তি হয়ে গেছে, আর তার উপরে পরপর গাড়ি থাকাতে গাড়িতে প্যাসেঞ্জারও নেই সেরকম। ফাইনালি আমাদের বাস তোমার রায়গঞ্জের রাস্তায় ঢুকে গেল। এটা রায়গঞ্জ বাইপাস। এই যে বাইর শিলিগুড়ি চলে যায়, আর বাসগুলো তোমার এই রাস্তা হয়ে যায়। এই যে দেখো, দেখতেই পাচ্ছ এটা জেলখানা মোড়, এখানেই বাসগুলো দাঁড়ায়। ভেতরে এটা ইনভেস্টিজ বাস স্ট্যান্ডে চলে যায়, জেলখানা মোড়। তো আজকের মতো এখানেই, ভালো থেকো, টাটা বাই বাই। এটাই জেলখানা মোড়, এটাই আমার ডেস্টিনেশন।